ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত হয়নি যে নির্বাচন ঘোষণা হওয়ার অন্তত 3 সপ্তাহ আগে কেন্দ্রীয় বাহিনী এসে যদি কেউ ইউনিফর্মে মর্যাদা না দেয় তার সঙ্গে কি ব্যবস্থা নেওয়া হবে সেটাও আমরা জানি। এই বাংলায় যারা ভোট লুট করে বা দাপিয়ে বেড়ায় সকল তাজা ছেলেরা, তাদের স্বপ্নেও তারা ভাবতে পারেন না যে তারা কোন জায়গাটায় কি মোকাবিলা করতে হবে। তারপরেও যদি অসুখটা থেকে যায় তখন অপারেশন করতে হয়, যেটাকে আমরা সার্জিক্যাল স্ট্রাইক বলি, হবে। আরএন রবি স্যারের সম্পর্কে যতটা জানি, উনি যেটা ভাবেন সেটা উনি করে দেখান, উনি বলেন। পশ্চিমবঙ্গের একটা অংশ রাষ্ট্রীয় সুরক্ষার, ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য সাংঘাতিক বিপজ্জনক হয়ে উঠেছে। সোরা রয়েছে, যে দুধেল গাইরা রয়েছে, তাদের একটা মেসেজ দেওয়া যে চিন্তা করবেন আমি আছি, আমি সংবিধানের ওপরে। পশ্চিমবঙ্গে এবার তৃণমূল বিদায় হচ্ছে, পরিবর্তন আসছে। যে কেন্দ্রীয় বাহিনীর কমান্ডান্টদের বা সিনিয়র অফিসারদের পাঠানো হচ্ছে, বা কেন্দ্রীয় বাহিনীর যে একটু মিডিয়াম লেভেলে যে জিএসইও বা সুবেদার বা ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর লেভেল, তাদের এই যে 280 কোম্পানি আসছে, অলরেডি এসে গেছে 480-র মধ্যে 240, এদের কেন আনা হচ্ছে? এদের বেসিক্যালি এরিয়া ডমিনেশন তো ডেফিনেটলি হচ্ছে, কিন্তু এরিয়া ডমিনেশনটা সঙ্গে খুব গুরুত্বপূর্ণ যে সংবেদনশীল যে জায়গাগুলো যেগুলো ম্যাপিং হয়ে রয়েছে সেগুলোর সমস্ত জিপিএস কোঅর্ডিনেটস দেওয়া হচ্ছে, যেটা চিরকাল হয় যে বাংলার পুলিশ, বিশেষ করে যারা তৃণমূল সমর্থিত সেই কি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইত্যাদি ইত্যাদি রয়েছে, তাদের সমর্থক বা সদস্য, তারা কেন্দ্রীয় বাহিনীকে বিভ্রান্ত করে। অ্যান্ড ইটস ইজ কোয়াইট ন্যাচারাল। কেন্দ্রীয় বাহিনী তো এখানকার গলি ঘুরছি জায়গা টোপোগ্রাফি জানবে না, তার জন্য এত আগে পাঠানো হয়েছে। এবং এটা ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত হয়নি যে নির্বাচন ঘোষণা হওয়ার অন্তত 3 সপ্তাহ আগে কেন্দ্রীয় বাহিনী এসে যাচ্ছে, অ্যান্ড দ্যাট টু উইথ আ হিউজ কোয়ান্টিটি। তো এই জিপিএস কোঅর্ডিনেটটা কিন্তু, এটা আমরা বহুবার করে বলেছিলাম যে কেন্দ্রীয় বাহিনীর অফিসারদের কাছে, যারা বিশেষ করে কিউআরটিতে থাকবেন, তাদের কাছে কোঅর্ডিনেটস থাকা দরকার, কারণ না হলে ওদের ঘুরিয়ে মারবে। যেটা 3 মিনিটে পৌঁছানো জায়গা সেটা 1 ঘন্টা ঘুরিয়ে নিয়ে যাবে। কারণ আপনি এখানে যে এসেছেন, আপনাকে আমি জিপিএস কোঅর্ডিনেট পাঠিয়েছি, আপনি চলে এসেছেন, না হলে আপনাকে পুরো শহর ঘুরতে হতো, 10 জনকে জিজ্ঞাসা করতে হতো, সে সময়টা পাওয়া যায় না। যেটা আমরা সবসময় বলি যে কিউআরটি, যেটা কুইক রেসপন্স টিম, তার সব থেকে ইম্পর্টেন্ট তো তাই কুইক রেসপন্স, সেটা হতো না, এবার সেটা হবে। এবং আরো অন্তত 10-11টি পয়েন্ট রয়েছে, যেটা আমি এক্ষুনি বলবো না, কারণ এটা একটা বিধিবদ্ধ সতর্কীকরণ। জানতে চাইছি যে পশ্চিমবঙ্গ মানে বাংলা পুলিশ কি এর মধ্যে রাখা হবে, নাকি একে পুলিশকে বাইরে রেখে কেন্দ্র বাহিনীর উপরে পুরোটা চাপিয়ে দেওয়া হবে, মানে ডিপেন্ড করা হবে? দেখুন, একজন পুলিশ যত ইউনিফর্ম পরে, আমরা তো বিশ্বাস করতে চাইবো যে সেই ইউনিফর্মের মর্যাদা দেবে, কারণ ইউনিফর্মটাকে আমরা মা বলে মনে করি। কিন্তু যদি কেউ ইউনিফর্মে মর্যাদা না দেয় তার সঙ্গে কি ব্যবস্থা নেওয়া হবে সেটাও আমরা জানি। আজকেই সকালবেলা যে মিটিং হয়েছে জ্ঞানেশ কুমারের সঙ্গে, মুখ্য নির্বাচনী কমিশনের, এবং উনি ডিএম এসপিদের সরাসরি বলেছেন যে আপনাদের বিরুদ্ধে বহু কমপ্লেন এসেছে, আমরা কিন্তু এক্ষুনি ব্যবস্থা নিতে পারি, আপনাদের একটা শেষ সুযোগ দেওয়া হচ্ছে, যদি সেটা মা মানেন, যদি সেটাকে অসম্মান করেন, আমরা কিন্তু কঠোরতম শাস্তি নেব। এবং এটা ভুলে গেলে চলবে না যে এই আইএএস আইপিএসরা, এরা কিন্তু স্টেট ক্যাডার, পশ্চিমবঙ্গের ক্যাডার, কিন্তু এদের আসল টিকিটা বাঁধা আছে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ডিওপিটিতে। নাও ডিওপিটি চাইলে কিন্তু যে কোনো আইএএস, যে কোনো আইপিএস যদি সে আইন ভঙ্গ করে বা প্রোটোকল ভঙ্গ করে বা কেন্দ্রীয় সরকারের নির্দেশটাকে অগ্রাহ্য করার চেষ্টা করে, তাহলে তারা যথাযোগ্য ব্যবস্থা নিতে পারে এবং তার কেরিয়ার খতম হয়ে যেতে পারে। হ্যাঁ, আলাপন বন্দ্যোপাধ্যায় কিন্তু রিটায়ারমেন্টের মাঝখানে একদম শেষ সময় তখন তার পেনশন, কিন্তু এই যারা অফিসাররা রয়েছেন, এসপিরা রয়েছেন, এখন এসপি একদম 2020 সালের এসপি বা 2022 সালের এসপি, তো 4 বছর 5 বছর তার ক্যারিয়ার হয়েছে আইপিএস এ, তার সামনে বিরাট জীবন পড়ে আছে। সেই মেসেজটা গেছে যে এবার কিন্তু আপনাকে প্রাক্তন আইপিএস হয়ে যেতে হবে বা প্রাক্তন আইএস হয়ে যেতে হবে। তো দেখা যাক, ওই যেটা আমি বললাম, দেখুন অ্যাডমিনিস্ট্রেশনে, পুলিশে, ফোর্সে সবসময় পারকোলেট ডাউন হয়, ওপরে যেটা সিদ্ধান্ত হবে বা ওপরের যা মনোভাব, নিচে গ্রাউন্ড লেভেলের লোক তারা সেটাকে ইমপ্লিমেন্ট করে।
তো ওপরে যখন হবে নিচের লোকরা আপনা আপনি রাস্তা দেখে নেবে, এটা আমরা জানি এবং করা হবে। প্রথমত কমিশনের চেষ্টা করার কিছু নেই, কমিশনকে জন্য কারো কাছ থেকে পারমিশন নিতে হবে না, নাম্বার 1। নাম্বার 2, আমি আপনাকে বললাম যে আরো 10-11টা স্তর রয়েছে, যার পরে আপনি মিলিয়ে নেবেন এবং তখন বলবেন যে হ্যাঁ দীপাঞ্জন বাবু যেটা বলেছিলেন সেটাই হচ্ছে। কারণ দেখুন এটা খুব ক্লিয়ার যে ভোটের পুরো যে পর্যায়টা 3টে পর্যায়, প্রি পোল, নির্বাচনের দিন ঘোষণা হলো এবং সেখান থেকে পোলিং ডেট, এটা হচ্ছে প্রি পোল। সেকেন্ড, ডিউরিং পোলিং, ওই 24 ঘন্টা। থার্ড, পোস্ট পোল অ্যান্ড কাউন্টিং। এই 3টে স্তর ভেবে ভেবেই এবার সমস্ত রকম পরিকল্পনা হয়েছে। এইটুকু আমি বলতে পারি, এই পরিকল্পনাগুলো এইরকম ভাবে করা হয়েছে যে এই বাংলা যারা ভোট লুট করে বা দাপিয়ে বেড়ায় সকল তাজা ছেলেরা, তাদের স্বপ্নেও তারা ভাবতে পারেন না যে তারা কোন জায়গাটায় কি মোকাবেলা করতে হবে। কোনো মুশকিল নেই, আমরা জানি তো প্রিভেন্টিভ মেজার কি করে নিতে হয়। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তারপরেও যদি অসুখটা থেকে যায় তখন অপারেশন করতে হয়, যেটাকে আমরা সার্জিক্যাল স্ট্রাইক বলি, হবে। দেখো মানে আর.এন. রবি স্যারের সঙ্গে তো আমি কাজ করেছি। উনি কেন্দ্রীয় এজেন্সিতে একটা প্রবাদ প্রতিম ক্যারেক্টার। আমাদের যিনি রয়ের প্রতিষ্ঠাতা আর.এন. কাওসার, আমরা সবাই ওনার ভাব শিষ্য। দ্বিতীয় অজিত ডোভাল স্যার, উনিও আমাদের গুরু। আর.এন. রবি স্যার, মানে এই 3জন এরা প্রবাদ প্রতিম। আরো লোকজন আছেন, গ্যারি সাক্সেনা আছেন, সম্পদ স্যার আছেন, এরা সাংঘাতিক। তো আর.এন. রবি স্যারের সম্পর্কে যতটা জানি, উনি যেটা ভাবেন সেটা উনি করে দেখান, উনি বলেন না। ওনার একটা হাসি আছে, সেটা হাসিটা খুবই বিপজ্জনক। তোমরা দেখবে যত ওনার ছবি দেখবে গুগল সার্চ করে, সব ওনার হাসি মুখের ছবি। এবং উনি যখন কঠোরতম সিদ্ধান্ত নেন রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, মানে আনবিলিভেবল কঠোরতম সিদ্ধান্ত, তখনও ওনার মুখে ওই হাসিটা থাকে। সো ওই ভদ্রলোক যখন বাংলায় এসেছেন, আমি বাংলার মানুষকে বলবো আপনারা নিশ্চিন্তে যান, নিশ্চিন্তে ভোট দিন। সঠিক ডাক্তার এসেছেন, উনি হোমিওপ্যাথি দিতে জানেন, উনি অ্যালোপ্যাথিও চিকিৎসা করতে জানেন এবং উনি দুর্দান্ত সার্জন। যখন যেটা প্রয়োজন, যেরকম প্রয়োজন সেটা হবে। রবি স্যার, ব্যাপারটা হচ্ছে যে প্রোটোকলের যেটা কথা বললে, সংবিধানে কিন্তু অনেক প্রভিশন রয়েছে। কি কি প্রভিশন রয়েছে সেটা আসন্ন দিনগুলোতে বুঝতে পারবে। কারণ এই যে রাজ্যের আইন শৃঙ্খলার কথা বলছো, যেই মুহূর্তে নির্বাচন ঘোষণা হবে সেই মুহূর্তের থেকে কিন্তু আইন শৃঙ্খলার দায়িত্ব সরাসরি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বা কেন্দ্রীয় সরকারের। এবং রাজ্যপাল নিছক কালো চশমা পরে বর্ণ পরিচয় শিখতে আসেননি বা যেখানে সেখানে পৌঁছে যাওয়া দিস ইজ দ্য টাইম টু টেক অ্যাকশন বলা। রবি স্যার ওইরকম মানুষ নন, উনি হাসতে হাসতেই অ্যাকশনগুলো নেবেন, অ্যাকশন নিয়ে বলবেন আমি অ্যাকশন নিয়েছি। কারণ ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে এই যে সাংবিধানিক বা প্রাতিষ্ঠানিক পদ রাজ্যপাল। কারণ এটা ভুলে গেলে চলবে না, উনি কিন্তু রাজ্যপালের যে পদটি সেটা কিন্তু কাস্টোডিয়ান অফ কনস্টিটিউশন ফর দ্যাট পার্টিকুলার স্টেট, এবং উনি কিন্তু রাষ্ট্রপতির প্রতিনিধি। নাও মহামান্য রাষ্ট্রপতি যদি ভারতবর্ষের সংবিধানের কাস্টোডিয়ান হন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের মুখ্যমন্ত্রী ABCDE, যাক এটা ভেবে ভালো লাগলো যে অ্যালফাবেটস গুলো উনি জানেন। তো এই যে এখন আমি কি বলতে পারি, সবার না, আমি তো জানি যতদূর উনি ডক্টরেট, তো ইস্ট জর্জিয়ার, এবং তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বোধহয় আলাপন বাবু স্ত্রী যখন ভিসি ছিলেন ওনাকে ডিলিটও দেওয়া হয়েছে। যাক, ওই গুলোকে ডিলিট করে দেওয়াই ভালো। তো রাষ্ট্রপতি সংবিধানের কাস্টোডিয়ান এবং রাজ্যপাল সংবিধানের বাইরে কিছু করবেন না। কিন্তু সংবিধানে এত প্রভিশন রয়েছে, আর বাইরে থেকে কিছু করার দরকারও নেই, শুধু সংবিধানের প্রভিশন গুলো মেনে চললেই হলো, এবং সেটা উনি করবেন। আমি ওনাকে বহু বছর ধরে চিনি, বহু বছর কাজ করেছি, উনি আমার থেকে বহু গুণ সিনিয়র। কিন্তু আমরা জানি, ওই যে বললাম পার্কুলেশন, সিনিয়র ছিলেন, যে ওপর থেকে যিনি সিদ্ধান্ত নিতেন সেটা আমরা এক্সিকিউট করতাম এবং সেটা পার্কুলেটেড ডাউন হতো, আমরা জানি। তো
আমার ওই নিয়ে কোনো দ্বিধা সংশয় কিছু নেই। এনিডে রাষ্ট্রীয় সুরক্ষা, আমিও রাষ্ট্রীয় সুরক্ষার একজন সামান্য সৈনিক। এখন বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস এরা আসবে, এরা যাবে। নির্বাচনে জিত জয় পরাজয় আসবে যাবে, রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে কোনো কম্প্রোমাইজের জায়গা নেই। আজকে আমার মতো একজন মানুষ, আমার তো কেন্দ্রীয় সরকারের চাকরি ছেড়ে আমি কর্পোরেট ওয়ার্ল্ডে যথেষ্টই সুখে শান্তিতে ছিলাম, সব ছেড়ে দিয়ে এই আগুনের মধ্যে ঝাঁপ দিলাম কেন? কারণ ওই রাষ্ট্রীয় সুরক্ষা। আমাদের যিনি গুরু ছিলেন, সবার, রবি স্যারেরও গুরু ছিলেন, অজিত দোভাল স্যারেরও গুরু ছিলেন, স্বর্গীয় পণ্ডিত রামেশ্বর নাথ কাউ, আমাদের রয়ের ফাউন্ডার, প্রতিষ্ঠাতা। উনি একটা কথা আমাদের সবসময় ইন্ডাকশনে বলতেন যে তুমি রাষ্ট্রীয় সুরক্ষার জন্য কাজ করবে, সেটা কিন্তু ভলেন্টারি, তোমাকে কেউ জবরদস্তি নিয়ে আসছে না, কিন্তু তুমি মনোনীত হয়েছো। কিন্তু যদি রাষ্ট্রীয় সুরক্ষার কাজ করতে চাও সঠিকভাবে, তাহলে মনে রাখবে যে তোমার মৃতদেহ রাষ্ট্রীয় সুরক্ষার জন্য যেন কাজে লাগে। তুমি যতদিন বেঁচে আছো এটা ভাবার কোনো কারণ নেই যে তুমি চাকরি থেকে অবসর নিলে তোমার রাষ্ট্রীয় সুরক্ষার কাজ শেষ, কারণ ওটাই আমাদের কাছে সর্বোপরি, এর আগে কিছু নেই। তো এই নির্বাচন আসবে যাবে। পশ্চিমবঙ্গের একটা অংশ রাষ্ট্রীয় সুরক্ষার, ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য সাংঘাতিক বিপজ্জনক হয়ে উঠেছে, সাংঘাতিক বিপজ্জনক। সব কথা আমরা শেয়ার করতে পারি না সমাজ মাধ্যমে বা টেলিভিশন চ্যানেলে, রাষ্ট্রীয় সুরক্ষার জন্যই। সেটাকে এই মুহূর্তে সব থেকে বড় প্রায়োরিটি দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এবং রাষ্ট্রীয় সুরক্ষার সঠিকভাবে রাখার জন্য, রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে রাজ্যে কিন্তু একটা সহযোগী সরকার দরকার, যারা রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ করবে না। ভারতীয় জনতা পার্টি তা করে না, তার জন্য আমিও এসেছি যে অ্যাটলিস্ট এখানে রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ হবে না। এবং সেটা দেখতেই পারবে যে কেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছেন আর.এন. রবি স্যার, সেটা বোঝাই যাবে খুব তাড়াতাড়ি। এখনো তো জয়েন করতে দাও। আমি বাঙালি, বাংলার ছেলে। আমি একটা কথা সবসময় বলি, আমি বিশ্বাস করি মা ঠাকুমাদের বা পিসিমাদের সম্মান দিতে হয়। এবং বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে, আমি বার করিনি, এটা বহুদিনের প্রচলিত প্রবাদ, যে মানুষের একটা সময় কি সব 72 ধরে, এসব একটা ব্যাপার আছে। অনেক সময় বুদ্ধি ভ্রষ্ট হয়, স্মৃতি ভ্রষ্ট হয়, সব হয়। তো আই থিঙ্ক ওনার 72 পেরিয়ে গেছে। সো এই সমস্ত কথাগুলোকে আমরা একদমই গুরুত্ব দিচ্ছি না। এগুলো বাজার গরম করা এবং ওনার যে পোষ্যরা রয়েছে, যে দুধেল গাইরা রয়েছে, তাদের একটা মেসেজ দেওয়া যে চিন্তা করবে না, আমি আছি, আমি সংবিধানের ওপরে, আমি ভারতবর্ষের সরকারের ওপরে, আমি সবকিছুর ওপরে। তো এগুলোতে আমরা অন্তত গুরুত্ব দিচ্ছি না। আমরা জানি হাউ টু ট্যাকল দিস থিংস, এবং সেটা আমরা করে দেখাবো। বেশি দিন সময় নেই তো, 2-2.5 মাস দেখে নিতে পারবে। দেখো, রাষ্ট্রপতি শাসন জারি হবে কি হবে না সেটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, নাকি রাজ্যপাল বা রাজ্যপাল যখন সাংবিধানিক যদি সংকট হয়, 7ই মের মধ্যে যদি প্রথম মন্ত্রিসভার বৈঠক না হয়, তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসন হবে, কারণ সেটা সাংবিধানিক সংকট। ভারতীয় জনতা পার্টি কিন্তু আমরা কখনোই এই রাষ্ট্রপতি শাসন আমরা চাইবো না, আমরা চাইছিও না। কারণ যেটা বলা হয় যে স্বাভাবিক মৃত্যু, রাজনৈতিকভাবে স্বাভাবিক মৃত্যু, সেটা ওনার যে অবশ্যম্ভাবী প্রতিদিন একটু একটু করে ওনার কাছে এগিয়ে আসছে, তা সেটা উনি আমাদের থেকে বেশি ভালো বুঝতে পারছেন। তার জন্য উনি প্রলাপ, পাগলের প্রলাপের মতো প্রলাপ বকছেন। ওনার মানসিক সুস্থতা কামনা করি। ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে রাজ্যপাল রবি স্যার আসুন বা না আসুন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনী তারা সঠিকভাবে কাজ করুন বা করতে পারুন বা না পারুন। পশ্চিমবঙ্গে এবার তৃণমূল বিদায় হচ্ছে, পরিবর্তন আসছে, এটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। যেমন 2011 ঠেকিয়ে রাখা যায়নি, 2026-ও ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা আসছি সরকারে, কেউ ঠেকাতে পারবে না। মানুষ চাইছে, বাংলার মানুষ আর এই সরকারকে সহ্য করতে পারছে না। তারা তিক্ত বিরক্ত বললে কম। বাংলার ইয়াং জেনারেশন, তারা চোখের সামনে দেখছে তাদের স্বপ্ন বিক্রি হয়ে যাচ্ছে। বাংলার মেয়েরা দেখছে তাদের সম্ভ্রম বিক্রি হয়ে যাচ্ছে, তাদের নিরাপত্তা বিক্রি হয়ে যাচ্ছে।
বাংলার বাবা মারা দেখছে যে আমাদের ছেলে মেয়েদের আমরা পড়াশোনা করাতে বাইরে পাঠাচ্ছি, তারপর তারা চাকরি বাইরে করছে, বাংলা ধীরে ধীরে একটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে। দেখো, সিবিআই ইডি যে তদন্ত এতদিন হয়েছে, এখন এগুলো আমাদের ভাবতে হবে যে বাংলায় একজন কি সব সেনাপতি, যুবরাজ, বিভিন্ন অভিধা শুনি নামটাম। আমি এটাও মনে করি যে স্বাধীনোত্তর ভারতবর্ষে যাকে আমরা যারা অপরাধ বিজ্ঞানের ছাত্র আমরা বলে থাকি যে অপরাধ বিজ্ঞানের একজন অন্যতম শ্রেষ্ঠ মস্তিষ্ক, অপরাধী মস্তিষ্ক হচ্ছেন চার্লস শোভরাজ। এই যে যুবরাজ আর সেনাপতি হোয়াট এভার, আমি ব্যক্তিগতভাবে মনে করি অপরাধ বিজ্ঞানের ছাত্র হিসেবে যে উনি চার্লস শোভরাজের থেকে কোনো অংশে কম নন। চার্লস শোভরাজের যেটা ছিল না, চার্লস শোভরাজের কোনো সাংবিধানিক বা প্রশাসনিক ক্ষমতা বা সাপোর্ট ছিল না। মানে এই ছেলেটি সে ওই চার্লস শোভরাজের মতো কুবুদ্ধি, অপরাধ মনস্কতা, তার সঙ্গে অবাধ এবং অপরিসীম সাংবিধানিক ক্ষমতা, প্রশাসনের ক্ষমতা পেয়ে বাংলায় যা করেছে, তো সেটা বাংলার মানুষ তো বুঝতে পারছে। এবং এই অপরাধগুলো যখন এরা করে, এটা একটা কথা ভুলে গেলে চলবে না, এদের সঙ্গে যেটা বললাম যে সম্পূর্ণ সরকারের প্রশাসনের ক্ষমতা থাকছে, সরকার অঙ্গুলি হেলনে চলে। সেই লোকটি যদি যখন অপরাধ করে এবং তার অপরাধ মনস্কতা, তার যে প্রবণতা এবং তার যে ক্যাপাসিটি, সেটা বিয়ন্ড এনি ডাউট, তখন কিন্তু প্রমাণগুলো খুঁজে পাওয়া খুব সহজ হয় না। এবং এরা তো আর দিনে দুপুরে গাড়ি উঠিয়ে নিয়ে যাচ্ছে না, বা এরা সরাসরি কোনো খুন জখম বা এই সমস্ত মহিলাদের বিরুদ্ধে যে কেলেঙ্কারি যেগুলো, সেগুলো তো সরাসরি করছে না, লোক দিয়ে করাচ্ছে। সেই ট্রেলগুলোকে খুঁজে বার করা, এবং সারা বিশ্বে ছড়িয়ে আছে এদের অপরাধের জাল, সেগুলোকে করতে গেলে সময় লাগে। বহুলাংশে বহুভাবে এরা অপরাধের প্রমাণগুলো নষ্ট করেছে। কিন্তু আমরা বিশ্বাস করি যে যিনি অট্টালিকা বা প্রাসাদের সর্বোচ্চ নেতৃত্ব, তারা কিন্তু প্রতিটি ইটের খবর রাখে, কারণ সেই ইটগুলো দিয়ে অট্টালিকা তৈরি হয়। আশা করব নিশ্চিতভাবে ওনার সঙ্গে দেখা করব, বাট এখন নয়, নির্বাচন চলাকালীন তো একদমই না। নির্বাচনের পরে নিশ্চয়ই, মানে সেটা কি বিধায়ক হিসেবে, সেটা তো সে এই সব সাধারণ মানুষ হিসেবে বাংলা? না না, আমি সবার আগে আমি বাংলার মানুষ, তারপর আমি ভারতীয় নাগরিক। আর ওই বিধায়ক টিধায়ক গুলো এগুলো আমার প্রায়োরিটি নয়, নট অ্যাট অল। আমি তার জন্য কিন্তু মুম্বাই থেকে অত ভালো কর্পোরেট, আমি একটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট কর্পোরেট জায়ান্টের অত্যন্ত উঁচু পজিশন থেকে আমি এক কথায় ছেড়ে চলে এসেছি। বাংলা থেকে আমার কাছে আহ্বান গেছে, আমার কাছে ডাক এসেছে, আমি এক কথায় ছেড়ে চলে এসেছি। এবং আমি কোনো রকম প্রত্যাশা না নিয়ে এসেছি, আমি অন ক্যামেরা বলছি, আমি কোনো রকম প্রত্যাশা নেই। হ্যাঁ, একটাই প্রত্যাশা, আমাকে লড়াইয়ের সুযোগ দেওয়া হবে, আমাকে ব্যবহার করা হবে। আমি নিজে গিয়ে তো বলবো না আমাকে এই ব্যবহার করুন, সেটা পার্টির যারা নেতৃত্ব রয়েছেন তারা অনেকেই হয়তো বয়সে আমার থেকে ছোট, কিন্তু রাজনীতির অভিজ্ঞতায় তারা আমার থেকে 10,000 কিলোমিটার এগিয়ে। ওনারা জানেন আমাকে কোথায় কিরম ভাবে ব্যবহার করবে, যেরকম ভাবে ব্যবহার করবেন আমি ঝাঁপিয়ে পড়বো। সৈনিক কখনো অপশন চায় না যে আমি কাশ্মীরে তো অপারেশন করতে যাব না, ওখানে বেশি ঠান্ডা, নর্থ ইস্টে যাব না, বেশি বৃষ্টি হয়, আমাকে একটু মধ্যপ্রদেশে দিন, ওখানে একটু, এটা অপশন হয় না। আমাদের যা হুকুম করবেন আমি তাই করি। আমি যদি আমার বাড়ির সামনে নর্দমা উপচে পড়ছে দুর্গন্ধময় নোংরা আবর্জনায়, এবং আমি কি অপেক্ষা করে বসে থাকবো? অ্যাটলিস্ট আমি তো ফৌজি হিসাবে অপেক্ষা করে বসে থাকবো না যে কখন মিউনিসিপ্যালিটির লোক আসবে পরিষ্কার করতে, বা তারা ধরো স্ট্রাইক করলো মিউনিসিপ্যালিটির সাফাই কর্মচারীরা, তখন কি আমি অপেক্ষা করবো কবে স্ট্রাইক শেষ হবে? না, আমি নিজেই নামবো। আমার বাড়ির পরিষ্কার সামনে কোথাও তো আমি নামবো, এবং তাতে কাদা লাগুক, আমি ওসব ভয় করি না, আমি পরোয়া করি না। আমি তো জানি এটা এআই এর জমানায় কি কি সমস্ত ভিডিও টিডিও বেরোবে, এবং আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টির অনেক নেতার নামে, নেতা নেত্রীর নামে কি কি ভিডিও বেরিয়েছে। এগুলো পার্ট, এগুলো নিয়ে আমি চিন্তাই করি না। এবং বিশেষ করে ওই শাসক দলের একজন আছেন না, 2.5 বছর জেল খাটা, ওই আমি যাকে বলি যে নর্দমার পোকা, সে তো আমি যোগদান করার পরের দিন বা সেদিনই একটা ওনাকে প্রশ্ন করেছিল আমার নাম নিয়ে, উনি উত্তর দিয়েছিলেন যে 4 আনার নকুলদানা তার আবার ক্যাশ মেমো। এই নকুলদানা সেটা কি জিনিস যথা সময় বুঝতে পারবেন, সেটা উনি সেটা বুঝে যাবেন। কিন্তু ওই সমস্ত পোকামাকড়ের আমি জবাব দিই না। আমি জেনেই এসেছি
যে এখানে কি কি আক্রমণ হতে পারে, আমিও প্রস্তুত। আমার প্রাক্তন সিনিয়র, সিনিয়র সরি আকাশ পাতাল তফাৎ। দেখো আমি ওই যে বললাম, ওনাকে আমরা সারা জীবন দেখেছি, এখন তোমরাও সারা জীবন দেখবে যতদিন উনি থাকবেন। এবং গুগল সার্চ করো, ওনার যদি একটাও তোমরা ছবি দেখতে পারো যে উনি গম্ভীর মুখে, চিন্তিত মুখে, উনি কঠোরতম সিদ্ধান্ত নেন, কঠিনতম সময় ওনার মুখে সবসময় হাসি লেগে থাকে। আর যে মানুষ সবসময় হাসতে হাসতে কঠোরতম সিদ্ধান্ত নেন, উনি কি করবেন এটা সময়েই বলে দেবে। তবে এটা ঠিক, ওনার মুখের হাসিটা আমি নিশ্চিত পশ্চিমবাংলার সাধারণ মানুষের মুখেও ওই হাসিটা সংক্রমিত হবে যখন দেখবেন যে উনি কি কি অ্যাকশন নিচ্ছেন। এটা ভুলে গেলে চলবে না যে আমরা যারা ইন্টেলিজেন্সে কাজ করি, আমাদের কিন্তু সর্বক্ষণ আমাদের ইম্প্রোভাইজেশন করতে হয়। অফিসিয়ালি যেগুলো না পাবো সেগুলো আনঅফিসিয়ালি তোমরা নিয়েই নেবো। আমাদের জন্য কোনো রাস্তা, যেটা বলা হয় ইন্টেলিজেন্সে কাজ করলে আমাদের বায়ুর মতো হতে হয়। বায়ু কিন্তু কোথাও না কোথাও ঢুকে যায়, রাস্তা খুঁজে নেয়। আমরা তাই খুঁজে নেব, খুঁজে নিচ্ছিও। এমন নয় যে পশ্চিমবঙ্গ পুলিশ বা পশ্চিমবঙ্গ প্রশাসন বা পশ্চিমবঙ্গের যে স্টেট আইবি, এসআইবি বা ডিআইবি তারা সবাই বিক্রি হয়ে গেছে, না, তা হয় না। খবর তারা দিচ্ছেন, অফিসিয়ালি না দিতে পারলে আনঅফিসিয়ালি দিচ্ছেন। এবং সিনিয়র আইপিএসরাও দিচ্ছেন, মধ্যবর্গের পুলিশ অফিসাররা দিচ্ছেন, জুনিয়র কনস্টেবল লেভেলের লোকেরাও খবর পাচ্ছি। খবর আমরা নিরন্তর পাচ্ছি, কোথায় কি আলোচনা হচ্ছে, কোথায় কি মিটিং হচ্ছে, কোথায় ওই কিসব ওয়েলফেয়ার বোর্ড টোর্ড রয়েছে, তারা কি কি করছে, সমস্ত চাই ভিডিও হোক, অডিও হোক, খবর হোক, আমাদের কাছে পৌঁছাচ্ছে, আমাদের কাছেও পৌঁছাচ্ছে, আইবির কাছেও পৌঁছাচ্ছে। বড়সড় সার্জিক্যাল স্ট্রাইক হতে চলেছে মোটামুটি, সময়ের দাবি। তবে এটা ঠিক, যদি সময় এবং পশ্চিমবঙ্গ এবং সংবিধান, রাষ্ট্রীয় সুরক্ষা, এদের দাবি হয় সার্জিক্যাল স্ট্রাইক হবে নিশ্চিত, হতেই হবে। হ্যাঁ, যেখানে অপশন নেই তখন তো করতেই হবে। রাষ্ট্র সবার আগে, নির্বাচন, পার্টি, পলিটিক্স এগুলো আসবে যাবে, কিন্তু রাষ্ট্র তো সবার আগে। তার জন্য যা যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেবে।